আমাদের সবারই এমন অভিজ্ঞতা আছে, এক গাদা ফাইলস, অনেকগুলো পিডিএফ আর এক ডজন ওয়েবসাইট লিংক। জরুরি তথ্যটা যখন খুঁজে বের করতে হয় তখন আমরা খুঁজে পাই না, আর খুঁজতে খুঁজতে অর্ধেক দিন শেষ। তখন মনে হয় যদি একজন সহকারী থাকতো যে আমার সব ডকুমেন্টস পড়ে সোর্স ম্যাটেরিয়াল সহ কোথায় কোন পেজের কোন লাইনে আমার তথ্যটা আছে সেটা খুঁজে বের করে দিত, তাহলে আমার জীবন মনে হয় একদম সহজ হয়ে যেত। এমন সহকারী পাওয়া তো আসলে সম্ভব না, বলা যায় দুর্লভ, বা পাওয়া গেলেও যেহেতু হিউম্যান ভুল করবেই এবং ভুল থাকবেই, স্পেসিফিকভাবে আমাদেরকে আমাদের তথ্যটা ডেলিভার করতে অনেক সময় লাগবে। কিন্তু গুগলের নোটবুক এলএম এক্স্যাক্টলি একই কাজটা করতেছে খুবই প্রিসাইসলি, যেটা আমাদের রিসার্চ এবং স্টাডি এবং লার্নিং জার্নিকে অনেক 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 বেশি সহজ করতেছে। অ্যাজ আ স্টুডেন্ট, অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার, আই হ্যাভ বিন ইউজিং গুগলস নোটবুক এলএম ফর দ্য পাস্ট 1 year, এবং বলতেই হয় এটা রিসার্চ কাজকে এবং স্টাডি প্রসেসকে অনেক বেশি সহজ করে। এই ভিডিওতে আমি তুলে ধরবো গুগলের নোটবুক এলএম কীভাবে কাজ করে এবং 7টা ইউজ কেস যেটা আপনার লার্নিং জার্নিকে অনেক বেশি ইজিয়ার করবে। এই ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে, তাই ডেসক্রিপশনে থাকা যে টাইম স্ট্যাম্পগুলো আছে সেখান থেকে আপনি যে কোনো সেকশন দেখে নিতে পারেন। উইদাউট ফার্দার আডু, লেটস জাম্প রাইট ইন। তো ফার্স্টে জেনে নিই গুগলের নোটবুক এলএমটা আসলে কী কাজ করে বা এটা কেনই বা বানানো হয়েছে। গুগলের নোটবুক এলএম গুগল ল্যাবসের আন্ডারের একটা পরীক্ষামূলক প্রজেক্ট, এবং এই প্রজেক্টটা গুগলের সবচেয়ে শক্তিশালী মডেল গুগল জেমিনাই এআই এই মডেল দ্বারাই তৈরি। সবচেয়ে মজার বিষয়, আপনি গুগল জেমিনাই যখন ফ্রি ইউজ করবেন, জেমিনাই প্রো এর যে ভার্সনগুলো বা প্রো এর যে ক্যাপাবিলিটিস এগুলো আমরা অ্যাক্সেস করতে পারি না, কিন্তু নোটবুক এলএমের ভিতরে আপনি একদম লেটেস্ট যে ভার্সনটা লঞ্চ হয়েছে সেই ভার্সনটাই আপনি ইউজ করতে পারবেন। এই নোটবুক এলএমের সবচেয়ে ইউনিক ফিচার যেটা, এটা আপনার আপলোডকৃত যে ফাইলসগুলো থাকবে, যে লিঙ্কসগুলো থাকবে, সেগুলোর বাইরে থেকে কোনো অ্যান্সার দিবে না। অর্থাৎ আপনি যে নলেজ বেস বা যে রিসোর্সেস আপলোড করতেছেন তার মধ্যে থেকেই যে কোনো ধরনের অ্যান্সার দেওয়ার জন্য এটা কেপেবল। এই পুরো প্রসেসটাকেই আপনি সকল ডকুমেন্ট আপলোড করতেছেন, সেই ডকুমেন্টগুলো অ্যাক্সেস করে আপনাকে একটা এক্সপার্ট অ্যান্সার দিচ্ছে। এটাকে আসলে টেকনিক্যাল ভাষায় বলা হয় গ্রাউন্ডিং। এতে আসলে যেটা হয়, তথ্যের নির্ভুলতা বজায়। অর্থাৎ আপনি যখন চ্যাট জিপিটি বা জেমিনাই বা অন্য যে কোনো মডেলে আপনি যখন কোনো কিছু জিজ্ঞেস করেন, ওরা করে কি, ইন্টারনেট ক্রল করে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করে। ইন্টারনেটে কিন্তু গার্বেজ কন্টেন্ট, হাই কোয়ালিটি কন্টেন্ট, মিডিয়ার কন্টেন্ট, সব ধরনের কন্টেন্টই আছে। তো আপনার আউটপুটের মধ্যে একদম গার্বেজ কন্টেন্টের কিছু পোর্শনও চলে আসতে পারে, যেটা আপনি হয়তো চান না বা এটা আপনি কন্ট্রোলও করতে পারতেছেন না। কিন্তু আপনি যেটা কন্ট্রোল করতে পারেন, আপনার কাছে কিছু হাই কোয়ালিটি রিসোর্সেস আছে, আপনি চান এর ভিতর থেকে একটা অ্যান্সার আসুক, তাইলে আপনাকে ইউজ করতে হবে নোটবুক এলএম। এবার আসেন আমরা ডাইরেক্টলি স্ক্রিনে চলে যাই। স্ক্রিন থেকে নোটবুক এলএম এর যে ইন্টারফেস, ফিচার্স এবং বেশ কিছু ইউজ কেস আমরা জেনে নিই। তো গুগলের নোটবুক এলএম অ্যাক্সেস করার জন্য notebook.lm.google.com চলে আসলেই হচ্ছে। যখনই আপনি এই সাইটটায় চলে আসবেন, কিছুটা এরকমই একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন, যেখানে এইখানে থাকছে ফিচার্ড নোটবুকস এবং এইখানে আপনার যে রিসেন্ট নোটবুকসগুলো আছে সেগুলো। এই উপর থেকে আপনি আসলে ভিউটা চেঞ্জ করে নিতে পারবেন, যে আপনি গ্রিড ভিউ চাচ্ছেন না লিস্ট ভিউ চাচ্ছেন সেটা, এবং এখান থেকে আপনি মোস্ট রিসেন্ট সিলেক্ট করতে পারবেন, টাইটেল সিলেক্ট করতে পারবেন, বা ক্রিয়েট নিউতে ক্লিক করে নতুন একটা নোটবুক আপনি তৈরি করতে পারবেন। তো উপরে যদি আসি, মাই নোটবুকসে ক্লিক করলে আপনি আসলে দেখতে পাবেন যে নোটবুকসগুলো আপনি ক্রিয়েট করছেন এবং আপনি যে নোটবুকসগুলো ইউজ করতেছেন। ফিচার্ড নোটবুকসে ক্লিক করলে এটা একদম নিউ একটা ফিচার। এখানে আসলে টপ জার্নালস বা টপ নিউজ পাবলিশার্স বা টপ মানুষজন যারা হলো গিয়ে আসলে ভালো ভালো কিছু নোটবুক শেয়ার করছে এবং সেইগুলো আসলে গুগল নিজেদের মতো করে ফিচার করে দিছে। এইখানে আমাদের নোটবুকসগুলো আমরা ফিচার করতে পারবো কি পারবো না সেই দিক নির্দেশনাটা এখন পর্যন্ত আমাদেরকে দেওয়া হয় নাই, কিন্তু সোফার এরকমই একটা ড্যাশবোর্ড আপনি পাবেন। তো আমাদেরকে সিম্পলি যেটা করতে হবে, আমরা এইখান থেকে ক্রিয়েট নিউ নোটবুক ক্লিক করতে পারবো বা এইখান থেকেও ক্রিয়েট নিউ নোটবুক ক্লিক করতে পারছি। তো আমি এখান থেকে ক্রিয়েট নিউতে ক্লিক করে দিলাম। ক্রিয়েট নিউতে ক্লিক করলে সবার ফার্স্টে আপনার সামনে যেটা আসবে সেটা হলো গিয়ে আপলোড সোর্সেস। মনে রাখবেন, এইখানে যদি দেখেন সোর্স লিমিট, যেহেতু আমরা ফ্রি ভার্সনটা ইউজ করতেছি, ফ্রি ভার্সনে 50টা সোর্স আপলোড করতে পারবেন। এখন আসি, এই যে 50টা সোর্স আপনি আপলোড করবেন এগুলো আসলে কোন ধরনের হবে। সেগুলো হতে পারে গুগলের ড্রাইভ রিলেটেড, যেমন গুগল ডক্স, গুগল স্লাইডস, এই টাইপের জিনিস আপলোড করতে পারেন। বিভিন্ন লিঙ্কস আপলোড করতে পারেন, ডিরেক্ট ওয়েবসাইট লিঙ্ক বা কোনো একটা ব্লগের লিঙ্ক বা আর্টিকেলের লিঙ্ক, বা ইউটিউব থেকে যে কোনো ইউটিউব ভিডিও ডাইরেক্ট লিঙ্ক আপনি এখানে আপলোড করতে পারবেন, সোর্স হিসেবে দিতে পারবেন। বা
পেস্ট টেক্সট, এখান থেকে আপনি যদি ক্লিক করে এখানে আপনার ধরেন আপনি একটা টেক্সট কপি করছেন, যেটা হলো গিয়ে আসলে কোনো ডকের আন্ডারেও নাই, কোনো ওয়েবসাইট থেকেও না, বা হলো কোনো ইউটিউব ভিডিওর মধ্যেও না, আপনি জাস্ট নিজের মতো করে লিখছেন, সেই জিনিসটা আপনি পেস্ট করে একটা সোর্স হিসেবে দিতে যাচ্ছেন, তাহলে সিম্পলি এখান থেকে কপিড টেক্সটে ক্লিক করে ওখানে পেস্ট করে দিলেই হচ্ছে। বা আপনি আসলে জানেন না যে আপনি আসলে কোন সোর্সেসগুলো ইউজ করবেন, আপনি একদম নতুন করে কোনো কিছু শিখতে যাচ্ছেন, তখন যেটা করতে পারেন যে এইখান থেকে ডিসকভার সোর্সেসে ক্লিক করতে পারেন। ডিসকভার সোর্সেসে ক্লিক করে আপনি এখানে একটা প্রম্পট দিবেন যে আসলে আপনি কি শিখতে চান, তো সেই রিলেটেড প্রম্পট দেওয়ার পরে ওই রিলেটেড সোর্সেসগুলো কালেক্ট করে আপনাকে দিবে। এছাড়াও আপনি যদি চান যে আই এম ফিলিং কিউরিয়াস, আপনি হলো গিয়ে একেবারে ফ্রম স্ক্র্যাচ কিছুই জানেন না, কিছুই বুঝেন না, আপনার কাছে মনে হলো যে আচ্ছা আমি আসি নোটবুক এলএমটা একটু চালায় দেখি কিছু শিখতে পারি কিনা, তখন আপনি আই এম ফিলিং কিউরিয়াসে ক্লিক করতে পারেন। তারপরে যেটা আসতেছে, আপনি যদি নোটবুক এলএম এর মেইন ইন্টারফেসে চলে আসেন, মানে ক্রিয়েট নোটবুক ইন্টারফেসে আসেন, এখানে দেখতে পাচ্ছেন 3টা কলাম করা আছে। এই কলামে থাকতেছে আপনার যত সোর্সেস থাকবে, সেই সোর্সেসগুলো এইখানে আপনি আসলে চ্যাট করবেন নোটবুকের সাথে। এইখানে যে চ্যাটটা আপনি করবেন সেটা আসলে জেমিনাইয়ের 2.5 বা লেটেস্ট যে মডেলটা রিলিজ হবে সেই মডেলের সাথে আপনি চ্যাট করতে পারবেন। এবং লাস্টলি এই সেকশনে আসতেছে স্টুডিও, এখান থেকে আপনি পডকাস্ট জেনারেট করতে পারবেন। নোটসগুলো আপনার এইখানে থাকবে, যতগুলো সেভড নোট থাকবে এইখানে দেখেন লেখাটা খেয়াল করেন, সেভ নোটস উইল অ্যাপিয়ার হিয়ার, তো এখান থেকে আপনি নোটসগুলো অ্যাক্সেস করতে পারবেন। এছাড়াও বেশ কিছু অপশনস থাকতেছে, স্টাডি গাইড, এফএকিউজ, টাইমলাইন, ব্রিফিং ডক, তো এই জিনিসগুলো আপনি এখান থেকে অ্যাক্সেস করতে পারছেন। আপনি চাইলে যে কোনো সেকশন মাঝখানেরটা বাদ দিয়ে মিনিমাইজ করতে পারেন, আবার হলো গিয়ে বড় করতে পারেন। সিমিলারলি এইখান থেকেও জিনিসটাকে অ্যাক্সেস করতে পারে। তো আসি, আমরা এবার মোটামুটি ড্যাশবোর্ডটা দেখলাম, জানলাম, চিনলাম। তো এবার আসেন আমরা বেশ কিছু ইউজ কেস নিয়ে কথা বলি, যেগুলো মাধ্যমে আমরা আসলে নোটবুক এলএমটা ওভারঅল কিভাবে অ্যাক্সেস করতে পারবো, খুবই সিম্পল এবং ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ফার্স্টে আমরা আসি, কোনো একটা ডকুমেন্ট আমরা সামারাইজ করতে চাই, তাহলে আমি সিম্পলি এখান থেকে অ্যাড সোর্সেসে ক্লিক করব এবং আমি একটা পিডিএফ আপলোড করব। আচ্ছা, আমার যে ডকুমেন্টটা সেটা হলো ডাজ চ্যাটজিপিটি এনহ্যান্স স্টুডেন্টস লার্নিং। তো আমার সোর্সটা আপলোড হয়ে গেছে। আপলোড হওয়ার পরে আপনি যদি খেয়াল করেন ইন্টারফেসে একটু চেঞ্জ আসছে, সেটা হলো এই পাশের জিনিসগুলো আমরা আগে অ্যাক্সেস করতে পারছিলাম না, যেগুলো ছিল খুব ব্লার হয়েছিল, কিন্তু এখন দেখেন হাইলাইট হয়ে গেছে এবং আমি প্রত্যেকটা ফাংশন অ্যাক্সেস করতে পারবো এবং ক্লিক করতে পারবো ডিরেক্টলি। তারপরে এই সোর্সেসের উপর ডিপেন্ড করে একটা ওভারঅল একটা সামারি দিছে যে এই সোর্সটা কি উপরে রিলেটেড। এরপরে যেটা আসতেছে, আপনি চাইলে ডিরেক্টলি এই সোর্সে ক্লিক করতে পারেন। সোর্সে ক্লিক করলে দেখবেন যে আপনাকে একটা সামারি দিয়ে দিচ্ছে। আপনি চাইলে ডিরেক্টলি এখানে ক্লিক করলে এখান থেকে চ্যাট করা শুরু করতে পারবেন, বা এখান থেকে আপনি একটু মিনিমাইজ করলেন এবং এখান থেকে আপনি পুরো ডকুমেন্টটা চেক করে দেখতে পাচ্ছেন। এটা একটা রিসার্চ পেপার, ডাজ চ্যাটজিপিটি এনহ্যান্স স্টুডেন্টস লার্নিং। এই রিসার্চ পেপারটা নিয়ে আমি হলো আসলে সামারাইজ করতে বলবো। আমি সিম্পলি ওকে বলতে পারি আমি জাস্ট একটা 5 পয়েন্টের ডকুমেন্ট সামারি চাচ্ছি, এর বেশি কোনো কিছু না। ও সুন্দর মতো আমাকে একটা 5 পয়েন্টের সামারি দিয়ে দিবে। এই আমি আমার সামারিটা পেয়ে গেছি। এখন একটু খেয়াল করলে দেখবেন যে এটা হলো গিয়ে একদম নর্মাল অন্য যত ডকুমেন্ট আছে সেরকমই একটা সামারি দিছে, যেটা চ্যাটজিপিটিও দিতে পারতো বা জেমিনাইও দিতে পারতো, ক্লডও দিতে পারতো। কিন্তু হোয়াট ইজ ডিফারেন্ট হিয়ার ইজ, আপনি দেখতে পাচ্ছেন এখানে 1 মার্ক করা আছে। এখানে খেয়াল করলে দেখবেন 28-30 দেওয়া আছে। তারপর হলো গিয়ে এইভাবে করে এই জিনিসগুলো আসলে কি, এই জিনিসগুলো আসলে সোর্সেস। তার মানে আমি আগে বলছিলাম যে যখন গ্রাউন্ডিং করা হয় তখন তথ্যের নির্ভরতা থাকে। তাই আমি যদি খেয়াল করি এই যে পার্টটা নেওয়া হয়েছে, এখান থেকে যে এতটুকু লেখা হয়েছে, এটা কেউ নিজের মতো করে লিখছে না, ও আসলে কোন পার্টটা পড়ে লিখছে সেটা হলো গিয়ে এখান থেকে সাইটেশন করে দিয়েছে। এখানে যদি ক্লিক করেন দেখেন এইটুকু হাইলাইট করা আছে, তার মানে এই হাইলাইট করা পার্টটুকু হলো 1-এর আন্ডারে। যতগুলো 1 আছে সবগুলোর মধ্যে আপনি ক্লিক করলে সেম জিনিসই পাবেন। এই লেখাগুলো সব কিছু লেখা হয়েছে এই অ্যাবস্ট্র্যাক্ট থেকেই। এবার আসি, আমি যদি আপনাকে 28 বা 30 ক্লিক করে দেখাই, দেখবেন যে এই 28-30 কিন্তু অন্য একটা সেকশন থেকে নেওয়া হয়েছে। এই পার্টটুকু হলো গিয়ে সেই 28-এর আন্ডারে। তার মানে এই যে 28 নম্বর যে সাইটেশনটা, সেই সাইটেশনটা এই পার্ট থেকেই করা হয়েছে, যেটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ আমরা হলো গিয়ে যখন পড়তে বসি তখন আসলে কোন পয়েন্ট থেকে সাইটেশন করা হচ্ছে, কোন পয়েন্ট থেকে নেওয়া হচ্ছে, কোন লাইন থেকে নেওয়া হয়েছে, এমনও হতে পারে আপনি হলো গিয়ে এই লাইনটা পড়লেন, পড়ে মনে হলো যে আচ্ছা এই লাইনটা পড়লাম, এর পরে কি লেখা আছে বা আগে কি লেখা আছে সেই লেখাগুলো আমি পড়তে চাই, জানতে চাই। সেটা কিন্তু অন্য কোনো প্ল্যাটফর্মে পসিবল না। কিন্তু আপনি যখন এই প্ল্যাটফর্মে ক্লিক করবেন, মানে এই সাইটেশনে ক্লিক করবেন, আপনি আগে কি আছে সেটাও দেখতে পাচ্ছেন, পরে কি আছে সেটাও দেখতে পাচ্ছেন, এবং আপনি ওভারঅল একটা হলিস্টিক আইডিয়া পেয়ে যাবেন। তাইলে যেটা দেখা যাচ্ছে আমরা খুব সহজে যে কোনো ডকুমেন্ট সামারাইজ করতে পারতেছি উইথ প্রপার সাইটেশন। এবার আসেন আমরা আরেকটা নোটবুক ক্রিয়েট করব এবং দেখতে যাব যে আসলে মাল্টিপল সোর্সেস থেকে
কীরকম রেসপন্স বা আউটপুট আমরা পাই। তো ফার্স্টে আমি হলো গিয়ে 2টা পিডিএফ আপলোড করব। আচ্ছা, আমি 2টা পিডিএফ আপলোড করে দিছি। সেই 2টা হলো গিয়ে হিস্টোরি অফ বাংলাদেশ রিলেটেড, যেটা একটা হলো গিয়ে 350 পৃষ্ঠার মতো একটা বই, আর একটা হলো গিয়ে 7/8 থেকে একটা বইয়ের স্নিপেট নেওয়া। বাংলাদেশ হিস্ট্রি রিলেটেড একটা আর্টিকেলও এখানে দিয়ে দিব। ধরেন আমি এই বিবিসির আর্টিকেলটা কপি করলাম, কপি লিঙ্ক অ্যাড্রেস, তারপরে গিয়ে অ্যাড সোর্সেস, ওয়েবসাইটে গিয়ে আমি দিলাম, দেওয়ার পরে ইনসার্ট দিয়ে দিলাম, লিঙ্কটা অ্যাড হয়ে গেল। এরপরে আসি, আমি একটা ইউটিউব ভিডিও অ্যাড করব। তো আমি হলো গিয়ে ইউটিউবে ক্লিক করলাম, ক্লিক করে আমি হলো গিয়ে একটা লিঙ্ক ইনসার্ট করে ফেললাম। তো এবার খেয়াল করলে দেখবেন আমরা হলো গিয়ে 2টা পিডিএফ দিছি, একটা লিঙ্ক দিছি এবং একটা ইউটিউব ভিডিও দিছি। এবার আসি, এই মাল্টিপল সোর্সেস থেকে আমি যদি শিখতে চাই, একটা স্টাডি গাইড বানাতে চাই, হিউম্যানলি তো খুবই ইম্পসিবল, কারণ আমাকে পুরো বইটা পড়তে হবে, আমাকে অনেক সময় দিতে হবে এই মাল্টিপল সোর্সেস থেকে বোঝার জন্য। ভিডিও দেখার সময়, বই পড়ার সময় আপনি হাইলাইট করতে পারতেছেন, কিন্তু ভিডিও দেখার সময় আপনি হাইলাইট করতে পারবেন না, আপনাকে ম্যানুয়ালি নোট নিতে হবে। তাহলে এখন আমরা কি করতে পারি? নোটবুক এলএমের সিম্পলি এই যে স্টাডি গাইড যে অপশনটা আছে, সেটা যদি আপনি ক্লিক করে ফেলেন, তাহলে দেখবেন যে একটা নোট তৈরি হয়ে যাবে বেসড অন দিস 4 সোর্সেস। কারণ আমি কিন্তু এখানে 4টা সোর্স সিলেক্ট করে রাখছি। আপনি যদি খেয়াল করেন এই যে বক্সটা স্টার্ট টাইপিং, এখানেও দেখেন 4টা সোর্স সিলেক্ট করা। তো এই 4টা সোর্সেসের উপর ডিপেন্ড করে ও আমাকে এখন একটা স্টাডি গাইড প্ল্যান দিবে। দেখেন, ক্লিক করার উইদিন 10-15 সেকেন্ডস একটা স্টাডি গাইড আমাকে দিয়ে দিছে। আমি যদি এটাকে ক্লিক করি, একটা কম্প্রিহেন্সিভ স্টাডি গাইড, যেখানে কুইজ থাকতেছে, শর্ট অ্যান্সার অ্যান্ড কোশ্চেন্স, বিভিন্ন ধরনের সেকশন থেকে আমাকে বিভিন্ন কোশ্চেন এবং অ্যান্সারের সুযোগ করে দিছে, এসে ফরম্যাট অ্যান্ড কোশ্চেন্স সেগুলো দিছে, গ্লোসারি অফ কি টার্মস দিছে, বেশ কিছু টার্মস থাকবে এই হিস্ট্রি থেকে যেগুলো আমরা আসলে জানিও না, কোন কোন টার্মস সেগুলো হলো আসলে লিখে দিছে। যত কি বা ইম্পর্টেন্ট পার্টস আছে যেগুলো আমাদেরকে একেবারে জানতে হবেই হবে, সেইগুলো আমাকে একটা লিস্ট করে দিয়ে দিছে। এবং এখানে খেয়াল করলে দেখবেন কনভার্ট টু সোর্স, আমি চাইলে এই যে একটা সামারি করে দিছে বা একটা স্টাডি গাইড করে দিছে, এটাকেও আমি একটা সোর্সে কনভার্ট করতে পারি, যে সোর্সটা এইখানে চলে আসবে। তো আমি একটু ক্লিক করি, কনভার্ট টু সোর্স, এই দেখেন সাথে সাথে এখানে একটা সোর্স হিসেবে চলে আসছে এবং এখানে আপডেট হয়ে গেছে যে 5টা সোর্স এখন হয়েছে। আর আপনি যদি চান কোনো সোর্স ডিলিট করবেন, সিম্পলি এখানে এসে মোড়ে ক্লিক করবেন, ক্লিক করে রিমুভ সোর্স বা রিনেম সোর্স করতে পারতেছেন। আমি রিমুভ সোর্স দিলাম, ডিলিট দিলাম, সোর্সটা ডিলিট হয়ে গেল। এবার আসি, তাহলে এটা হলো গিয়ে আমরা দেখতে পাইলাম যে কিভাবে একটা স্টাডি গাইড প্ল্যান আমরা বানাইতে পারি। এবার আসি, আমি একটা ব্রিফিং ডক বানাবো, যে ডকের ভিতরে ওভারঅল একটা আইডিয়া থাকবে যে আসলে আমাকে কিভাবে পড়তে হবে, কি টার্মসগুলো থাকবে। তো আমি জাস্ট ব্রিফিং ডকে যদি ক্লিক করে ফেলি, তাহলে দেখবেন এখানে একটা নোট তৈরি হবে, যে নোটে একটা ব্রিফ থাকবে, ওভারঅল একটা কনসাইজ সামারি থাকবে, যেটার মাধ্যমে আমি খুব সহজে একটা আইডিয়া পেয়ে যাচ্ছি যে আমাকে কি কি পড়তে হচ্ছে, কোন কোন পার্টসগুলো পড়লে আমার জন্য বেটার। দেখেন, উইদিন আ ম্যাটার অফ সেকেন্ডস একটা নোট আমাকে ক্রিয়েট করে দিয়েছে, বাংলাদেশ আ ডেল্টাস এন্ডুরিং হিস্ট্রি। যদি আমি এখানে ক্লিক করি তাহলে এটা ওপেন হয়ে যাচ্ছে। আমি এটাকে মিনিমাইজ করে দিলাম। এবার আসেন আমরা হলো গিয়ে জিনিসটা একটু খেয়াল করি। পুরো হিস্ট্রি যেটা ছিল সেটার একটা শর্ট সামারাইজ ভার্সন বানাই দিছে, যেটা আমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত বাংলাদেশের কীভাবে গণ অভ্যুত্থান হইলো, বাংলাদেশ কীভাবে তৈরি হইলো, কলোনিয়াল যে সেকশনটা ছিল, বাংলাদেশের অভ্যুত্থান, পাকিস্তানের সাথে হলো যুদ্ধ, যা যা ছিল ইচ অ্যান্ড এভরিথিং আমি হলো গিয়ে একটা ব্রিফিং ডকে পেয়ে যাব। তো জাস্ট একটা ক্লিকে আপনি আসলে পুরো যতগুলো সোর্স আপলোড করছেন সব সোর্স থেকে একটা কনসাইজ সামারি পেয়ে যাচ্ছেন, যে সামারিটা আপনি পড়ার মাধ্যমে আপনি আসলেই বুঝে ফেলতে পারতেছেন, মানে 300-400 পেজ যাওয়ার আগে, যে ওভারঅল আমি আসলে কি এক্সপেক্ট করব। একটা জিনিস আমার সবচেয়ে বেশি ভালো লাগে, নোটবুক এলএম হলো গিয়ে ডিজিটাল ভার্সন অফ মাল্টিপল গাইডস। কীরকম? আমরা যখন পড়ালেখা করতাম, আমরা পড়তাম পাঞ্জেরি, লেকচার, তারপর জুপিটার, বিভিন্ন গাইড নিয়ে বই নিয়ে বসতাম, চারদিকে ছড়ায় ছিটায় বসে প্রত্যেকটা থেকে দাগ দিয়ে 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 একটা নোট করতাম, লিখতাম, পড়তাম, যেটা ছিল তখন ম্যানুয়ালি করা লাগতো। এবং আমাদের প্রত্যেকটা জিনিস পড়তে পড়তে একসময় মনে হতো, আচ্ছা আমি যেটা পড়ছিলাম এটা কি জুপিটারে ছিল না পাঞ্জেরিতে ছিল, মনে থাকতো না। নোটবুক এলএম ঠিক সেই ভার্সনটাই। এইখানে আপনি বিভিন্ন ধরনের সোর্স আপলোড করতে পারতেছেন, আপলোড করে সেখান থেকে জাস্ট এক ক্লিকে পড়তে পারতেছেন, আপনি বিভিন্ন কোশ্চেন করতে পারতেছেন। আপনি এখানে যদি চ্যাট করেন ওর সাথে, যে দেখেন আমি জাস্ট সিম্পলি বললাম যে ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ, সব সোর্সেস ঘেটে ও আমাকে একটা অ্যান্সার দিবে। দেখেন যে অ্যান্সারটা দিছে সেটা একটা অনেক লম্বা একটা অ্যান্সার এবং খুবই ইনডেপথ একটা অ্যান্সার। এখান থেকে আপনি প্রত্যেকটা সোর্স দেখে দেখে নিতে পারেন যে ও কিন্তু আন্দাজে কোনো কিছু বলে নাই, এটা দিছে এই পার্টটুকু লিখছে এইখান থেকে। তারপরে যদি আপনি ক্লিক করেন তখন দেখবেন যে অন্য একটা জায়গা থেকে আরেকটা পার্ট নিছে। দেখেন, একটা বইয়ের প্রথম থেকে, আরেকটা বইয়ের মাঝখান থেকে, আরেকটা বইয়ের শেষ থেকে, এটা হিউম্যানলি আসলে পসিবল না, এত ডাইভার্স
ভাবে কাজ করা, যেটা আসলে নোটবুক এলএমের আশীর্বাদে এই জিনিসটা খুব সহজে আমরা করে ফেলতে পারতেছি। এবার আসি পরবর্তী ইউজ কেসে। যেহেতু বাংলাদেশের ইতিহাস 1947 থেকে 1971, এবং আমি যতদূর এই যে পিডিএফটা আছে এখানে আসলে 1947-এর আগে থেকেও হলো গিয়ে মানে সালগুলো উল্লেখ করা আছে। আমি চাই এখন পুরো একটা টাইমলাইন নেওয়ার জন্য, যে আসলে কোন সালের পর কোন সাল আসছিল, কোন সালে কি হয়েছিল, এই জিনিসগুলো জানার জন্য। যে জিনিসটা আমি খুব সহজেই নোটবুক এলএমের মাধ্যমে করে ফেলতে পারতেছি এক ক্লিকে। সেটা হলো, আমি যদি এখানে টাইমলাইনে ক্লিক করি, সিম্পলি একটা ক্লিকে ও আমাকে ওভারঅল যত ধরনের টাইমলাইন এই পুরো 4টা সেকশনে বা 4টা সোর্সে মেনশন করা আছে একেবারে একটা লিস্ট করে দিয়ে দিবে। আমাকে আসলে খুঁজে খুঁজে বেরও করতে হচ্ছে না যে 1947 সালে কী হইলো, 1952-তে কী হইলো, 1966-তে, 1969-এ কোথায় কী হয়েছে খুঁজে খুঁজে বের করে লেখার দরকার নাই। দেখেন আমাদের টাইমলাইন তৈরি হয়ে গেছে। আমি যদি একটা ক্লিক করি, 1500 সাল থেকে ও শুরু করছে। তার মানে এই 4টা সোর্সেস যখন ও ঘেটে দেখছে টাইমলাইনটা একেবারে শুরু হচ্ছে 1500 সাল থেকে। দেখেন ডিটেইল টাইমলাইন অফ মেইন ইভেন্টস ইন বাংলাদেশ। এই টাইমলাইন থেকে যে শুরু হয়েছে, দেখেন প্রত্যেকটা জিনিস একটার পর একটা ক্রমধারায় দেওয়া আছে। 1610, 1612, 1650 এইভাবে করে যত ধরনের টাইমলাইন আছে মেনশন করা সবগুলো একেবারে একটা লিস্ট করে দিয়ে দিছে। এটা হলো গিয়ে যখন কোনো কিছু পড়ি, আমি চাই যে একটা মানে লিস্ট করে পড়তে, যে কোনটা পর কোনটা আসতেছে আমি যেন আমার চোখের সামনে থাকে। তো যারা আমরা পড়ালেখা করি আমরা জানি যে এই জিনিসটা কত ডিফিকাল্ট, কিন্তু এক ক্লিকে দেখেন সব কিছু আপনাকে একটা লিস্ট করে দিছে। দিস ইজ অ্যামেজিং। তো এই গেল কীভাবে স্টাডি গাইড তৈরি করবেন, ব্রিফ তৈরি করবেন, টাইমলাইন তৈরি করবেন। আরেকটা ফিচার আছে, সেটা হলো গিয়ে এফএকিউ। তার মানে এই 4টা সোর্সেস থেকে আপনার কি কি প্রশ্ন, মানে ইম্পর্টেন্ট প্রশ্ন পড়া উচিত, কি ধরনের প্রশ্ন আসতে পারে, সেই জিনিসগুলো আপনি এফএকিউতে ক্লিক করে পড়তে পারবেন। এইখানে আমি একটা জিনিস ডিফারেন্ট করব, সেটা হলো আমি একটা সোর্স কমাই দিব। সোর্স কমাই দেওয়ার কারণে যেটা হবে যে মানে আপনাকে জাস্ট একটা আইডিয়া দেওয়া যে একটা সোর্স আপনি চাইলেও কমাই দিতে পারেন। এখানে দেখেন, এখানে হলো গিয়ে 4টা সোর্স দেওয়া আছে। আমি হলো গিয়ে ভিডিওটা বাদ দিয়ে দিলাম। এই ভিডিওটা যখন আমি বাদ দিয়ে দিয়েছি, দেখেন 3টা সোর্স হয়েছে। এবং আমি এখন যদি এফএকিউতে ক্লিক করি, দেখেন বেসড অন 3 সোর্সেস। তো এইভাবে করে এই 3টা সোর্সেস ঘেটে ও আমাকে একটা এফএকিউ লিস্ট দিবে, যে লিস্টের মাধ্যমে আমি জাস্ট এফএকিউগুলো পড়ে ফেলবো। তাহলে আমার ওভারঅল যে মেইন ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো বা যে কোশ্চেন্সগুলো আছে সেগুলো আমি জেনে ফেলতে পারতেছি। দেখেন এই যে এফএকিউ দিয়ে ফেলছে। ক্লিক করলেই দেখতে পাচ্ছেন যে হিস্ট্রি এবং আইডেন্টিটি নিয়ে বেশ কিছু প্রশ্ন করছে। এই প্রশ্নগুলো দেখেন প্রত্যেকটার পরে এক একটা সেকশন করে করে এক একটা প্রশ্ন করছে। এইভাবে করে আপনি আসলে বিভিন্ন ধরনের এফএকিউস জেনারেট করতে পারবেন খুবই ইজিলি। আপনি চাইলে প্রত্যেক এক একটা সোর্স ধরে ধরে এফএকিউ বানাইতে পারেন, বা আপনি চাইলে সিম্পলি এখান থেকে যে এফএকিউসগুলো দিচ্ছে সেগুলো তো অল্প কিছু সংখ্যক থাকবে, আপনি এইখান থেকে চ্যাটের মাধ্যমে আপনি ওকে জিজ্ঞেস করতে পারেন যে গিভ মি 50 এফএকিউ কোশ্চেন্স, যেটা খুব সহজে এখানে আপনি না পাইলেও আপনি এইখান থেকে পাবেনই পাবেন। এবার সেই পরবর্তী ইউজ কেসে, সেটা হলো গিয়ে অডিও ওভারভিউ বা পডকাস্ট। আপনি যে 4টা সোর্সেস আপলোড করে দিয়েছেন, এই সোর্সেসের উপর ডিপেন্ড করে আপনাকে একটা কনভারসেশনাল একটা পডকাস্ট দিবে। মানে এটা হলো কোনো জেনেরিক এআই জেনারেটেড ভয়েস না, যেখানে হলো গিয়ে সিম্পলি যা যা আপনি আপলোড করছেন তার উপর ডিপেন্ড করে একটা ড্রাই আউটপুট দিয়ে দিয়েছে। এই জিনিসটা হলো গিয়ে খুবই কনভারসেশনাল হবে, এত ক্যাজুয়াল হবে যে মানে আমরাও না এত সুন্দর করে ক্যাজুয়ালি না কথা বলি না, এত গুছায়। তো এটা আপনি করতে পারতেছেন সিম্পলি এইখান থেকে জেনারেটে ক্লিক করার মাধ্যমে। দেখেন এখানে 2জন হোস্ট থাকবে, একজন মেল এবং একজন ফিমেল। এখানে একটা কাস্টমাইজের অপশন আপনি পাচ্ছেন। কাস্টমাইজে যদি ক্লিক করেন, দেখেন ডিফল্ট, শর্টার এবং লঙ্গার। যদি লঙ্গার ক্লিক করেন, প্রায় ক্লোজ টু 1 আওয়ার লেন্থের একটা পডকাস্ট আপনাকে বানায় দিবে বেসড অন ইয়োর সোর্সেস। ডিফল্টে ক্লিক করলে মোটামুটি অ্যাভারেজ যেটা হওয়া উচিত সেটাই করবে, এবং শর্টারে ক্লিক করলে মোটামুটি 5 থেকে 10 মিনিটের আন্ডারেই একটা পডকাস্ট জেনারেট হয়। এখন আসলে কি ধরনের পডকাস্ট জেনারেট করবে, টপিকটা কি হবে, সেই টপিকটা আপনি আসলে এখানে মেনশন করে দিতে পারেন যে অনলি ড্যান্স, মানে বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স নিয়ে শুধু কথা বলবা, অন্য কোনো কিছু নিয়ে তুমি কথা বলবা না। এটা আপনি করতে পারেন। যদি আপনি কোনো ইনস্ট্রাকশন না দেন, তাহলে যেটা হবে, এই যে ওভারঅল একটা সামারি দিছে, এই সামারি থেকেই আপনাকে হলো গিয়ে একটা পডকাস্ট জেনারেট করে দিবে। এখন আসি, পডকাস্টটা আপনার জেনারেট হতে পারে যে কোনো ভাষায়। আপনাকে এখান থেকে সেটিংসে ক্লিক করতে হবে, ক্লিক করে আউটপুট ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন। দেখেন আমার আউটপুট ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে ইংলিশ। আমি যদি এখান থেকে বাংলা সিলেক্ট করে ফেলি, আপনি বাংলা হিন্দি যে কোনোটা সিলেক্ট করতে পারেন। আমি যদি বাংলা সিলেক্ট করে সেভ দেই, এবার যদি আমি জেনারেট দেই, এবার যে পডকাস্টটা জেনারেট হবে সেই পডকাস্টটা একেবারে বাংলায় জেনারেট হবে। তো এই পডকাস্টটা জেনারেট হতে থাক, আমরা পরবর্তী ইউজ কেসে চলে যাই। পরবর্তী ইউজ কেসটা হলো গিয়ে মাইন্ড ম্যাপ। আমাদের সামনে যত ভিজুয়ালি
আইডেন্টিফাইড জিনিসপাতি থাকে তত সুন্দর এবং সহজভাবে আমরা যে কোনো জিনিস শিখতে পারি। ঠিক সেই জিনিসটাই করে মাইন্ড ম্যাপ। আপনি যদি মাইন্ড ম্যাপে ক্লিক করেন, ও খুব সহজেই একটা নতুন নোট জেনারেট করবে, সেটা হলো গিয়ে মাইন্ড ম্যাপ হবে, এইখানে চলে আসবে। আচ্ছা, মাইন্ড ম্যাপটা জেনারেট হয়ে গেছে। দেখেন আমি পডকাস্টের জন্য বাংলা সেটিংস করছিলাম, এই কারণে যে মাইন্ড ম্যাপটা আসছে সেটা হলো গিয়ে বাংলাতে আসছে। আমি যদি ক্লিক করি, একটু খেয়াল করে দেখেন, একটু জুম আউট করে ফেলি। বাংলাদেশের ইতিহাস, মানে ওভারঅল থিমটা কি বাংলাদেশের ইতিহাস, তার সাথে কি কি রিলেটেড, ভূমিকা, জল ও পলিভূমি, তারপর প্রত্যেকটা জিনিস দেওয়া আছে উপসংহার পর্যন্ত। এবং প্রত্যেকটা নোডের মাথায় আরও এক্সটেন্ডেড ভার্সনে আমরা যেতে পারবো। যদি ভূমিকায় জানতে চাই, ভূমিকায় ক্লিক করলে কি কি ভূমিকা আছে সেইগুলোর আসলে এক্সটেন্ডেড ভার্সন বের হইল। জল ও পলিভূমি সম্পর্কে আমি জানতে চাই, ক্লিক করলাম, দেখেন আরও খুললো। এবার আমি যদি যেগুলোর মাথায় আরও এক্সটেন্ডেড ভার্সন থাকবে সেগুলো যদি আমি আরও ক্লিক করি, দেখেন আরও বেশি খুলতেছে, আরও বেশি ব্রাঞ্চেস বের হচ্ছে। ঠিক একইভাবে আমি যদি বাংলাদেশের মনে করেন পূর্ব পাকিস্তান হওয়া, এখানে ক্লিক করি, দেখেন পাকিস্তান পরীক্ষা, পাকিস্তান ভেঙে পড়েছে, পূর্ব পাকিস্তানের জীবনযাত্রা, আমি জীবনযাত্রায় ক্লিক করলাম, দেখেন এই জিনিসটা আবার খুললো। যুদ্ধ এবং বাংলাদেশের জন্ম, সেখানে ক্লিক করলে আবারও খুলতেছে। তো আপনি আসলে ওভারঅল যে থিমটা সেটা সম্পর্কে যদি আপনি আসলে খুব সহজে জানতে চান, আপনার এই মানে ভিজুয়ালি যাদের পড়তে ভালো লাগে বা ভিজুয়ালি যখন জিনিসগুলো আপনি দেখেন আপনার মনে থাকে, সেই জিনিসগুলো আসলে খুব সহজে আপনি মাইন্ড ম্যাপের মাধ্যমে করে ফেলতে পারতেছেন। আপনি চাইলে আপনার যদি মনে হয় আপনি এইখান থেকে যে কোনো একটা টপিক সম্পর্কে আরও ইনডেপথে জানবো, যেমন ধরেন এখানে ভূতাত্ত্বিক কাঠামো, এই জিনিসটা আপনি যদি ক্লিক করেন আরও খুললো। কিন্তু আমি এখানে ডিরেক্টলি ভূতাত্ত্বিক কাঠামো সম্পর্কে জানতে চাই এবং কোন পৃষ্ঠায় আছে বা কোথায় আছে সেই সম্পর্কেও জানতে চাই, আপনি ডিরেক্টলি মাঝখানে ক্লিক করবেন। মাঝখানে ক্লিক করলে যেটা হচ্ছে, দেখেন একেবারে এই চ্যাট বক্সে চলে আসছে। চ্যাট বক্সে আসলো, এই চ্যাট বক্স থেকে এখন 4টা সোর্স ঘেটে আপনাকে একটা আউটপুট দিবে। আপনি সিম্পলি এখানে ক্লিক করে কেটে দিতে পারেন। কেটে দিলাম, কেটে দেওয়ার পরে এখন দেখেন এই যে ভূতাত্ত্বিক কাঠামো নিয়ে সব কিছু আপনাকে দিয়ে দিয়েছে উইথ প্রপার সোর্সেস। দেখছেন কত সুন্দরভাবে সোর্সগুলো আসলে দেওয়া। এখানে দেখেন রিফ্রেশ বাটন আছে। সবসময়ের জন্য মনে রাখবেন, নোটবুক এলএমের মধ্যে কোনো চ্যাট হিস্ট্রি সেভ থাকবে না। আপনাকে যদি কোনো চ্যাট সেভ রাখতে হয় তাহলে সিম্পলি সেভ টু নোটে ক্লিক করতে হবে। ধরেন আমি সেভ রাখতে চাই, মানে এই কনভারসেশনটা আমি সেভ রাখতে চাই, আমি সিম্পলি এখানে সেভ টু নোট দিব। দেখেন এইখানে সেভ হয়ে গেছে, এবং এইখানে সেভ করা থাকলে সেটা হলো কি স্টোর থাকবে সবসময়ের জন্য, এখান থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। কিন্তু কখনোই এটা থাকবে না, কারণ আপনি যখন এই পেজটা রিফ্রেশ দিবেন, আমি পেজ রিফ্রেশ না দিয়ে এখানে রিফ্রেশ বাটনে ক্লিক করে আপনাকে দেখাচ্ছি। আমি যখন রিফ্রেশ দিলাম, দেখেন এখন কোনো চ্যাট হিস্ট্রি আমার আর নাই। এখান থেকে আমাকে নতুন করে চ্যাট মানে শুরু করতে হচ্ছে। এবার আপনি যদি চান যে আপনি আসলে ওভারঅল যে কয়টা নোট বানাইছেন, যে এখানে কতগুলো নোট আছে আমরা একটা খেয়াল করি, 5টা নোট আছে, এই 5টা নোট আপনি কারোর সাথে শেয়ার করবেন, সিম্পলি শেয়ার বাটনে ক্লিক করবেন। অন্যান্য গুগল প্ল্যাটফর্মগুলো যেভাবে কাজ করে ঠিক সেইভাবে এটাও কাজ করবে। এখান থেকে আপনি খুব সিম্পলি, যে নোটবুক অ্যাক্সেস রেস্ট্রিক্টেড করা আছে, এখান থেকে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এটা ক্লিক করবেন। ক্লিক করার মাধ্যমে আপনি সবাইকে অ্যাক্সেস দিয়ে দিয়েছেন। আপনি জাস্ট এখন কপি করবেন এবং কারোর সাথে শেয়ার করবেন, বা আপনি চাইলে এখান থেকে কারোর ইমেইল মানে পার্টিকুলারলি সিলেক্ট করে তার সাথেও শেয়ার করতে পারেন। তো ইন দ্য মিন টাইম আমাদের পডকাস্টটা আসলে রেডি হয়ে গেছে। পডকাস্টটা দেখেন 7 মিনিটের মতো একটা পডকাস্ট তৈরি হয়েছে। ওভারঅল যত থিম ছিল সেখান থেকে আমরা একটু শোনার চেষ্টা করি। একটা নতুন দেশ, কিন্তু তার ভিত মানে ইতিহাস অনেক পুরনো। 1971-এর পর বাংলাদেশের পথ চলাটা কিন্তু বেশ উত্থান পতনের মধ্যে দিয়ে গেছে। একদম। রাজনীতি, আত্মপরিচয়, অর্থনীতি, সংস্কৃতি, মানে সবকিছুতেই নানা চ্যালেঞ্জ, নানা টানাপোড়েন। ঠিক। আচ্ছা, মানে বাংলাটা আসলে একটু কলকাতার মানে এন্ডের, মানে একটু কলকাতার মানুষজন যেভাবে কথা বলে সেইভাবে, কিন্তু এনিওয়েজ ইউ গেট দ্য পয়েন্ট। আপনি চাইলে এখান থেকে অডিও স্পিড হলো গিয়ে আসলে মেনটেন করতে পারবেন। আমি চাইলে মনে করেন একটু স্পিডে দিয়ে দিলাম, বা আপনি যদি চান এখান থেকে আসলে ডাউনলোডও করতে পারতেছেন। আজকে আমরা এই নিয়েই কথা বলবো। আমাদের আলোচনার ভিত্তি হলো ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশিত এই হিস্ট্রি অফ বাংলাদেশ বইয়ের এই ফিচারটা আমার হলো সবচেয়ে বেশি পছন্দের, কারণ আমি যখন সব কিছু আপলোড করে ফেলছি, আমি যখন একটা সামারিও দিতে বলতেছি, প্রত্যেকটা জিনিস আমাকে না পড়তে হচ্ছে, যে পড়ার জন্য আমাকে হলো গিয়ে কনসেন্ট্রেশন করে আমাকে তাকায় তাকায় পড়তে হয়। কিন্তু আমি যদি হলো গিয়ে এসে জাস্ট সিম্পলি এক বাটনে ক্লিক করে আমি কোন অ্যাঙ্গেলের পডকাস্টটা চাই, কোন জিনিসটা আমি শিখতে চাচ্ছি, সেটা আমি ওকে একটা প্রম্পট করে আমি ওকে বলে দিই। বলে দেওয়ার পরে ও যে পডকাস্টটা তৈরি করে সেটা আমি হাঁটতে হাঁটতে, কাজ করতে করতে, কোথাও যেতে যেতে আমি সিম্পলি যে কোনো সময় শুনে ফেলতে পারতেছি। ইভেন এই পডকাস্টগুলো আপনি আসলে ইউটিউবেও মানে পরবর্তীতে আপলোড করতে পারবেন উইদাউট মানে এনি কপিরাইট ইস্যুস। এবার আসি লাস্ট বাট নট দ্য লিস্ট, ডিসকভারে গিয়ে।
ধরেন আমার কাছে কোনো সোর্সেস নাই, ইংলিশ করে দেই ল্যাঙ্গুয়েজটা, আমি ল্যাঙ্গুয়েজটা ইংলিশ করে দিলাম এবং ডিসকভারে গিয়ে আই ওয়ান্ট টু নো অ্যাবাউট, টু ডিটেলে দিলাম যেন উইকিপিডিয়ায় না থাকে, আপনাদের জাস্ট একটু বোঝানোর জন্য। এবার আপনি যদি দেখেন ফার্স্টেরটা আসতেছে উইকিপিডিয়া, কিন্তু পরেরগুলো দেখলে প্রত্যেকটা ওয়েবসাইট দিছে এবং ভালো ভালো বেশ কিছু সোর্সেস দিছে। এখান থেকে আপনি চাইলে যে কোনো একটা নিতে পারেন, আবার হলো গিয়ে মাল্টিপলগুলো না নিয়ে আপনি যে কোনো একটা সিলেক্ট করেও আপনি আসলে ইনক্লুড করতে পারেন আপনার সোর্সেসের ক্ষেত্রে। ধরেন আমি হলো গিয়ে এখান থেকে কোনোটাই নিলাম না, আমি জাস্ট লাস্টে যে এই সোর্সটা আমার খুব ভালো লাগছে এই সোর্সটা আমি হলো গিয়ে সিলেক্ট করলাম এবং এটাও করলাম, করে ইম্পোর্টে ক্লিক করলে এইখানে খুব সহজে চলে আসতেছে। এবার আসেন ডিসকভারে গিয়ে আমি আসলে কোনো কিছু লিখলাম না, আমি সিম্পলি ক্লিক করলাম আই এম ফিলিং কিউরিয়াস। একেবারে নতুন একটা টপিক আমাদের সামনে চলে আসছে, সোর্সেস এক্সপ্লোরিং ভিক্টোরিয়ান হেয়ার আর্ট অফার ইনসাইটস ইনটু ইটস হিস্ট্রি, techniques, cultural meaning, and where to find authentic pieces, providing a comprehensive view of this unique craft. তো ভিক্টোরিয়ান হেয়ার আর্টের উপর ডিপেন্ড করে আপনাকে বেশ কিছু সোর্সেস দিছে, যেই সোর্সেসগুলো থেকে আপনি আসলে ভিক্টোরিয়ান আর্ট কী জিনিস সেই জিনিসটা জানতে পারতেছেন। তো এইটা হলো গিয়ে আসলে আই এম ফিলিং কিউরিয়াসের একটা মানে ব্লেসিংস। আপনার পছন্দ ধরেন মানে টেকনিক্যাল স্টাফ, কিন্তু আপনাকে ক্রিয়েটিভ সাইডেও নিয়ে যাবে। আপনি জাস্ট ক্লিক করলেন, কয়েকটা সোর্স পড়লেন, আপনার নলেজটা একটু এনরিচ হইলো, আপনি অন্য একটা সেক্টরের অন্য একটা জিনিস একটু কিছুক্ষণের জন্য জানতে পারলেন, পড়তে পারলেন, বা একটা পডকাস্ট হলো গিয়ে তাড়াতাড়ি শুনে ফেলতে পারলেন। এই হলো গিয়ে মোটামুটি নোটবুক এলএম এর সব ধরনের ফিচার আমি চেষ্টা করলাম কাভার করার জন্য। এভাবে করে আপনি মানে দ্য পসিবিলিটিস আর এন্ডলেস। যারা আমরা শিখতে চাই, রিসার্চ করতে চাই, আমরা যে কোনো জাস্ট সোর্সেস আপলোড করব, সেখান থেকে আমরা ইন ডেপথ যে কোনো অ্যাঙ্গেলে যে কোনো সাইডে আমরা যেতে পারতেছি। তো সোফার আপনি দেখলেন গুগলের নোটবুক এলএম আসলে কীভাবে কাজ করে এবং এটা আপনার পড়ালেখার জার্নিকে কত বেশি স্মুথ করতে পারে। যেহেতু আপনি যে চ্যাটটা করতেছেন সেই চ্যাট কিন্তু সেফ থাকবে না, তাই যে নোটটা বা মানে যে আউটপুটটা আসতেছে আপনার যদি পছন্দ হয় অবশ্যই সেভ করে রাখবেন পরবর্তীতে অ্যাক্সেস করার জন্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে পারেন অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর সাচ ভিডিওস। এআই রিলেটেড অন্যান্য ভিডিওসগুলো এখান থেকে দেখে নিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।